হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এমসিকিউ বুস্টার সিরিজের ফার্স্ট পেপারের লাস্ট চ্যাপ্টার, খুবই চমৎকার ও মজার চ্যাপ্টার, সহজ চ্যাপ্টার, আদর্শ গ্যাস ও কণার গতিতত্ত্ব অধ্যায়। তোমাদের সাথে অনেক দিন পর দেখা। এর মাঝে আমরা সেকেন্ড পেপারেরও বেশ কিছু অধ্যায় কমপ্লিট করে ফেলেছি এবং আশা করি তোমরা আমাদের আগের ভিডিওগুলো সব দেখে নিয়েছো, সেকেন্ড পেপারের চ্যাপ্টার গুলো কমপ্লিট করে ফেলেছো। আর সামনেই আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা, তাই এই ফার্স্ট পেপারটা আগে কমপ্লিট করাটা আমরা শ্রেয় মনে করছি। সেকেন্ড পেপারে কিছু চ্যাপ্টার বাকি আছে, সেগুলো তোমরা দ্রুতই পেয়ে যাবে। তো কথা না দিয়ে আজকের ক্লাসটা আমরা শুরু করি। ওকে। ওকে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে অথবা জাস্ট গ্যাসের ক্ষেত্রে তাপগতীয় স্থানাঙ্কগুলো কি কি? তো এটা অনেকেই নর্মালি এমন করে দেখে থাকো যে এই বরাবর আমরা প্রেসার এবং এই বরাবর ভলিউম বসে থাকি, বাট গ্রাফে প্লট করার সময় বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়ার মধ্যে তোমরা এমন এমন দেখে থাকবা যে এখানে আমরা P1, V1, T1 এমন করে বসাই। তো বুঝতেই পারছো এই তিনটে কি ইন্ডিকেট করে বলো তো? জাস্ট একটা পয়েন্টকে যদি নির্দেশ করতে যাই, তাহলে T1 মিন্স তাপমাত্রা, ভি কি গ্যাসের আয়তন, এবং পি কি চাপ। তাহলে এই তিনটাই হচ্ছে আমাদের গ্যাসের ক্ষেত্রে স্থানাঙ্ক: আয়তন, তাপমাত্রা ও চাপ। তাপমাত্রা ভর আয়তন না, তাপমাত্রা চাপ, তাপমাত্রা আয়তন, ইয়েস। ঘ নাম্বার, প্রথম তিনটা নয়, ঘনত্ব না, ভর আয়তনও না, তাহলে লাস্টটা উত্তর আমাদের। ওকে, তাহলে আমরা সামনে প্রসিড করি। এগুলো কিন্তু আমাদের পারতে হবে। ওকে। গ্যাসের ক্ষেত্রে তাপগতীয় চলরাশি, ওই চলরাশিগুলোই হচ্ছে স্থানাঙ্কগুলো, কারণ আমরা জানি এক্স আর ওয়াই তো চলকই নাই, তাই না? তো ওই চলকগুলো বরাবরই তো আমরা আসলে বিভিন্ন যে মানগুলো সেগুলোকে প্লট করি গ্রাফে। ওকে, তাহলে আয়তন, তাপমাত্রা ও চাপ সেম আনসার, নো চেঞ্জ। এরপরে এসটিপি তে সকল গ্যাসের মোলার আয়তন, এটা খুব ভালো করে মনে রাখতে হবে, এসএসসি তো পড়ে এসেছিলে, 22.4 লিটার। ওকে। পিভি ধ্রুবক সমীকরণটি নিচের কোন প্রক্রিয়াকে সমর্থন করে বলো? একটা নির্দিষ্ট তাপমাত্রায় চাপ এবং ভলিউমের গুণফল ধ্রুবক থাকে, অথবা চাপ এবং ভলিউম পরস্পর ব্যস্তানুপাতিক হয়। এটা কার সূত্র ছিল? বয়েলের সূত্র। আর বয়েলের সূত্রকে আমরা কি বলতাম বলতো? সমষ্ণ প্রক্রিয়া, অর্থাৎ টি আনচেঞ্জড। এটা টানচেঞ্জড বোঝা যাবে, এবার থাক। এটা কি? এটা বয়েলের সূত্র। এবং বয়েলের সূত্র থেকে আমরা অলওয়েজ এটা লিখতে পারতাম: P1 V1 ইকুয়াল টু P2 V2। এটা দিয়ে আমাদের বোর্ডে দেখা যাচ্ছে সিকিউ এসে যেতে পারে যখন টেম্পারেচার ফিক্স থাকে বা কনস্ট্যান্ট থাকে। এটাকে আমরা বলি হচ্ছে, টেম্পারেচার ফিক্স থাকাকে কি বলি? সমষ্ণ প্রক্রিয়া। ওকে, তাহলে এটা আমাদের সমষ্ণ। বয়েলের সূত্র অনুযায়ী কোনটি সঠিক? পি প্রপোর্শনাল টু ভি, একদিকে পি একদিকে ভি, এই যে এটা সবসময় মনে রাখবা। যখন এরকম ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়, তখন এই গ্রাফটাকে আমরা বলি, এটা যে গ্রাফ আসবে সেটাকে বলে আয়তাকার অধিবৃত্ত, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। অধিবৃত্ত, এখানে অনেকগুলো সম্পর্ক আসতে পারে, দেখো কিছু কিছু গ্রাফ বলে রাখি। যেমন একদিকে পিভি নিয়ে আরেকদিকে ভি নিব, একদিকে পিভি নিয়ে আরেকদিকে পি নিব, তাহলে পিভিটা কিন্তু অলওয়েজই কনস্ট্যান্ট হবে, এরকম পিভিটা কনস্ট্যান্ট।
ওকে, পি বাড়তে পারে, ভি বাড়তে পারে, বাট পিভি কনস্ট্যান্ট থাকে। তারপর আবার যদি বলি একদিকে ভি আর একদিকে 1/p নিব, অথবা উল্টোটা, একদিকে 1/v আর একদিকে পি নিব, দুটোর ক্ষেত্রে এই বিবরণ পাবো মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, এবং এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে এমন করে। Okay? আর এখানে তো এটা দেখতেই পাচ্ছ, এই যে এটার যে প্রকৃত গ্রাফ, এটাই হচ্ছে একদিকে প্রেসার, অন্য একদিকে প্রেসার আর একদিকে ভলিউম রাখলে এইভাবে, এটা কখনোই এক্স বা ওয়াই অক্ষকে টাচ করে না, বাট দুটোরই এক এক সময় গিয়ে সমান্তরাল হয়ে যায়, এই যে টাচ কখনোই করবে না, বাট এরকম, এটা আসলে গ্রাফটা খারাপ দেখা যাচ্ছে, এই যে এরকম, বাবা, এই যে কার্ভ হয়ে যায়। ওকে, এটা হচ্ছে গ নাম্বারটা। এরপরে আসি স্থির তাপমাত্রায়। স্থির তাপমাত্রা মানে বুঝতেই পারতেছো, এটা হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্রে পিভি এর গ্রাফ এই যে দেখো, একটু একটু আগে শিখে আসলাম এটা। তারপরে স্থির তাপমাত্রায় পি বনাম পিভি আবারও শিখে আসছি, পিভি কনস্ট্যান্ট থাকে, এই যে এই অক্ষ বরাবর পিভি আছে, এটা ফিক্স থাকে, এই জন্য এইদিকে চলতেছে। পি এর মান যতই বাড়ুক না কেন, পিভিটা অলওয়েজ এ কনস্ট্যান্ট। বয়েলের সূত্রের জন্য প্রযোজ্য পিভি, পিভি, এই যে ক নাম্বারটা, এগুলো মাত্রই পড়ে আসলাম আমরা। এগুলো ভুল করবা না, এগুলো ভুল করলে কিন্তু অপরাধ হয়ে যাবে, বুঝছো? অপরাধ করা যাবে না। তারপরে নিচের কোনটি বয়েলের সূত্রের জন্য প্রযোজ্য? ও মা, এতগুলো কেন! স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের জন্য আবার কোন অবস্থায় অনুসময়ের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল সর্বনিম্ন হয়? অবশ্যই বায়বীয়, এটা আমরা জানি, বায়বীয় আকর্ষণ বল, আকর্ষণ বলের ক্রম, ক্রম, যে কঠিনে সবচেয়ে বেশি, তারপরে তরল, তারপরে আসে বায়বীয়। প্লাজমা নিয়ে আমরা আসলে এখানে খুব একটা আলোচনা করি না, ওটা আমাদের এখানকার এই লেভেলের আলোচনার বস্তু নয়, ওটা উচ্চচাপে আয়নিত গ্যাস। সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর একক কোনটি? আর এর একক কোনটি এটা জানি কি, আর এর সংজ্ঞা কি, আর কাকে বলে? আর হচ্ছে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে কৃত কাজ, কৃত কাজ, দ্যাট মিনস এটা থেকে বুঝতেই পারতেছো, আসবে ইউনিট কি আসবে, অবভিয়াসলি জুল, এবং প্রতি কেলভিন বৃদ্ধির জন্য, এবং প্রতি মোলে, তাহলে জুল পার কেলভিন পার মোল, অথবা মোল পার কেলভিন, এটাই। তাহলে জুল পার মোল পার কেলভিন। এটা কিন্তু মানুষ ভুল করে, ভুল করা যাবে না। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে আর এর মান বের করা যায়। আর এর মান দেখলা তো, পিভি ইকুয়াল টু এনআরটি, সূত্র সবাই জানি না, পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে আর ইকুয়াল টু পিভি বাই আরটি, সরি, এনটি। তুমি এখন 1 মোল গ্যাস নিয়ে কাজ করো, এবং চাপ 1 atm এর মানটা বসাও, 101,325, এবং 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে 1 মোল গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার, ঠিক আছে? 22.4 লিটারটাকে তুমি মিটার কিউবে বসাইতে হবে, 22.4 মিটার কিউবে 10⁻³ ডিভাইডেড বাই এন এর মান 1 মোল নিলাম, আর টেম্পারেচার হচ্ছে এই জায়গায় 273 কেলভিন। তাহলে এই মানগুলো যদি সবগুলো বসিয়ে দাও, তাহলে কিন্তু তুমি, সরি আমার একটু ঠান্ডা লেগেছে, 8.314 জুল পার মোল পার কেলভিন। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। কি করতে হবে? মুখস্থ। পরীক্ষায় কিন্তু এগুলো দেওয়া থাকবে না। হুম। আরেকটা আছে লিটার অ্যাটমসফিয়ার এককে, 0.0
0.0821 লিটার অ্যাটমসফিয়ার। এটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার পার মোল, পার মোল পার কেলভিন। পার কেলভিন, এটা একটু মনে রাখবো, এটা আমাদের কেমিস্ট্রিতে খুব উপকারে আসে। রসায়নে কাজে লাগে। তো 8.31431 জুল পার মোল পার কেলভিন, এটা লিখবো। 30 না, 31 ইউজ করি আমরা। আর আরেকটাতে এইটার মধ্যে কিন্তু মোলের এখানে ইউনিট ভুল আছে, এটা হবে না। গ্যাসের চলরাশি হলো এই যে পিভিটি। তারপর হচ্ছে গ্যাসের চলরাশি হলো, একটু অপশনে ভুল আছে এটার ক্ষেত্রে। কোশ্চেনটা এমন মনে হয় হতো যে চাপ আর, মানে ওই যে যেটা গিয়ে-লুসাকের চাপ সূত্র, চাপ পি ও তাপমাত্রা টি এর মধ্যে সম্পর্ক। এটা কি পি প্রপোর্শনাল টু টি? আচ্ছা, আমরা সবগুলোই একবার করে একটু দেখে আসি তো। প্রথমে আসি বয়েল। বয়েলের সূত্র কি বলতো? পি প্রপোর্শনাল টু 1/v। চার্লস কি বলতো? ভি প্রপোর্শনাল টু টি। তারপর চাপ সূত্র, গেলুসাকের চাপ সূত্র, এটা ছিল পি প্রপোর্শনাল টু টি। ঠিক আছে। তাপমাত্রা যত বাড়বে চাপ তত বাড়বে, তাপমাত্রা যত বাড়বে ভলিউম তত বাড়বে। ওকে। আচ্ছা, আমি কি কোথাও মিস্টেক করলাম? না, ঠিকই আছে। এবং এই যে এই দুটোকে কম্বাইন করে, বয়েল আর চার্লসকে কম্বাইন করে আমরা একটা সূত্র পড়ছিলাম, পিভি বাই টি। পিভি বাই টি, এটা হচ্ছে কনস্ট্যান্ট। এবং এটা দিয়ে অনেক অঙ্ক আমরা করে আসছি। এবং ফাইনালি এরপরে হচ্ছে আদর্শ গ্যাস সূত্র, যেটা আমাদের খুবই ব্যবহার করতে হবে। এটা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। আমরা সবগুলোই এসআই ইউনিটে নেওয়ার চেষ্টা করব। এসআই ইউনিট মিন্স প্রেশারটা হবে নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেলে, ভি হবে মিটার কিউবে, লিটারে দেওয়া থাকলে মিটার কিউবে করে নিব। আর এর ইউনিট হবে, মানটাও লিখে দিই, 8.314 জুল পার মোল পার কেলভিন। এবং ফাইনালি টেম্পারেচারটা নিব কিসে বলো তো? কেলভিন। তাহলে আমাদের একদম এক্সাক্ট মান আমরা পেয়ে যাবো। তাহলে এখান থেকে পাচ্ছি পি প্রপোর্শনাল টু টি। এই কোশ্চেনটা কেটে দাও। এই কোশ্চেনটা আমাদের এখানকার জন্য নয়, এটা হয়তো ভুলে টাইপ হয়ে গিয়েছে। এটা আমাদের প্রশ্ন।
গ্যাসের চাপীয় সূত্রটি নিচের কোনটির মান স্থির থাকে? গ্যাসের চাপীয় সূত্র কোনটা? এই যে P প্রপোর্শনাল টু T ইফ ভলিউম ইজ কনস্ট্যান্ট। অর্থাৎ আয়তন। এরপরে আয়তন স্থির রেখে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করা হলে কি হবে? চাপ বৃদ্ধি পাবে, কারণ P প্রপোর্শনাল টু T। তারপরে নিচের কোনটি রেনোর চাপ সূত্র সমর্থন করে? রেনোর চাপ সূত্র নিয়ে আমরা খুব একটা আলোচনা এই ক্ষেত্রে করি না, তবুও বলা যায় আর কি। যে এই লুসাকের যে চাপ সূত্রটা আমরা কথা বললাম, সেটাকে আমরা এনিহাউ এটার সাথে ম্যাচ করে দিতে পারি, কারণ এছাড়া আমাদের আসলে তেমন কোনো উপায় নেই। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের চাপ এত হলে 60 ডিগ্রি উচ্চতায় উষ্ণতায় চাপ কত হবে? ওকে, আমাদের কি নির্দিষ্ট আয়তন ভি কনস্ট্যান্ট, তাহলে আমরা কি বলতে পারি? পি প্রপোর্শনাল টু টি। এটার পরের লাইন কেমন করে লিখি আমরা? P1/T1 ইকুয়াল টু P2/T2। এখন আমাদের কি P2টা বের করতে হবে, তাহলে P2 ইকুয়াল টু ডিরেক্ট আমরা বলতে পারি T2/T1 ইন্টু, উল্টো লিখলাম, P2 ইকুয়াল টু, না ঠিকই আছে, T2/T1 ইন্টু P1। এখন T2 এর মান কত দেখো তো? টেম্পারেচার 60 ডিগ্রি, দ্যাট মিনস 270 273 প্লাস 60 ডিভাইডেড বাই 0 ডিগ্রি, দ্যাট মিনস 273 টাইমস 3 × 10⁵। তাহলে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি, তাহলে আমাদের চলে আসবে 3.66 ইন্টু 10⁵। ওকে, এটা আমরা ক্যালকুলেট আচ্ছা করে দিই। নিউটন। ওকে, ও ও নিউটন পার মিটার স্কয়ার। একটি সিলিন্ডারে আবদ্ধ গ্যাসের তাপমাত্রা এত থেকে এত উন্নীত হলে চাপের কত শতাংশ বৃদ্ধি পাবে? ওকে, আমরা এখন একটু তাহলে ম্যাথমেটিক্সেও চলে যাই। আমরা কি জানি? P2/P1 ইকুয়াল টু অবভিয়াসলি T2/T1। ঠিক আছে, আমরা কি করলাম? তাপমাত্রাটা বৃদ্ধি করে দিলাম, তাহলে এটাকে ডান দিকে রাখি, ইকুয়াল টু P2/P1। এবার আমরা একটু যোজন করি, না বিয়োজন করলেও হয়, বিয়োজন করি। T2 - T1/T1 ইকুয়াল টু P2 - P1/P1। এখন এটাকেই তো আমরা বলতে পারি যে চেঞ্জ অফ টেম্পারেচার, ঠিক না? তাহলে আমরা এটাকে ডান দিকেরটাকে del P/P1 পার্সেন্টেজ পার্সেন্টেজ অফ চেঞ্জ এটা বলতে পারি না? del P মানেই তো এক প্রাথমিক অবস্থা থেকে কি পরিমাণ বৃদ্ধি পেলো বা হ্রাস পেলো, সেটাকে পার্সেন্টেজ আকারে প্রকাশ করলেই তো বলা যায় না যে শতকরা কতটুকু বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে ইকুয়াল টু কি বলা হচ্ছে? T2 - T1/T1। এখন T2 কত? 100 ডিগ্রি সেলসিয়াস, আর এটা হচ্ছে 30 ডিগ্রি। এখন তুমি এই জিনিসটা প্রতিটা তাপমাত্রা কেলভিনে নিয়েও করতে পারতা, সেম উত্তর আসতো। ঠিক আছে, কারণ বিয়োগফলটা কেলভিনেও যা সেলসিয়াস হতো, আর প্রাথমিক তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, তাই না? তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস মানে এটা হচ্ছে 273 প্লাস 30, এটাকে আমরা 100% করে নেব। ওকে, তাহলে আমরা একটু অস্ত্র ধরি। সায়েন্সের স্টুডেন্টের অস্ত্র কি সেটা আমরা সবাই জানি, ক্যালকুলেটর। ক্যালকুলেটর ধরতে হবে, তাহলে উপরে আসে কত? 70 × 100 ডিভাইডেড বাই প্লাস 30, এটা আসে 23.10। একবারে পার্সেন্টে আমি 100 দিয়ে গুণ করাই দিছিলাম।
এটাই হচ্ছে আমাদের উত্তর খ নম্বর। ওকে, আশা করি আমরা এগুলো পেরে যাব। তারপরে স্থির আয়তনে 1 atm চাপের কোনো গ্যাসের তাপমাত্রা 0 হতে 1 কেলভিন বাড়ালে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে পরিবর্তিত চাপ কত হবে? ওকে, আমরা তো এটা একদমই ইজিলি বলতে পারি যে P2/P1 অথবা P2/T2 ইকুয়াল টু P1/T1। এখন আমাদের কি পরিবর্তিত চাপটাই কত হবে এটাই বের করতে বলছে। P2 ইকুয়াল টু কত হবে তাহলে? T2/T1 ইন্টু P1। এখন T2 কত হচ্ছে? 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি বাড়াইছো, দ্যাট মিনস একই বাড়বে। আর T1 0 ডিগ্রি আগে ছিল, এই কারণে এটা হচ্ছে 273 ইন্টু 1 atm ছিল 101। ও আচ্ছা, এটিএম এ চাইছে তো, তাহলে 1 atm এই থাক। তাহলে 1/273। ও আচ্ছা, চেঞ্জ তো নেই, একটু মিস্টেক হয়ে গেছে, T2টা হবে 274। সরি, আমি আমি ভেবেছি যে চেঞ্জটা নিয়েছি, চেঞ্জটা নিয়ে নেওয়া হয়নি। 274/273, এটা হচ্ছে 1.0036। 0.03663 এটিএম। এত দূর নেওয়ার দরকার নেই, এখানে অপশনে পেয়ে গেছি। পরিবর্তিত চাপটা কত হবে, চাপটা কত বৃদ্ধি পাবে সেটা বললে কিন্তু আবার বিয়োগ করে ক উত্তর হইতো, ওটা জিজ্ঞেস করাই নেই। স্থির আয়তনে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোনো চাপ দ্বিগুণ করলে এর চূড়ান্ত তাপমাত্রা কত? ওকে, চাপটা দ্বিগুণ করে দেই। আমরা কি বলতে পারি? P2/P1 ইকুয়াল টু P2/T1। ওকে, এটা চাপটা দ্বিগুণ করা হলো, দ্যাট মিনস এদিকে আসবে 2, তাহলে 2T1 ইকুয়াল টু হবে T2, ঠিক না? তাহলে T2 ইকুয়াল টু কত হবে? 0 × 2, তার মানে 0। অবভিয়াসলি এমন না, এখান থেকে আসবে কত? 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 ডিগ্রি সেলসিয়াস ইন্টু 2 আসবে। ঠিক আছে, এটা পাবো কিসে? কেলভিন। এবার তুমি যদি এখান থেকে সেলসিয়াসে যেতে চাও, তাহলে 273 × 2, এখান থেকে চূড়ান্ত তাপমাত্রা বের করতে হবে, চাপ দ্বিগুণ করলে মাইনাস করতে হবে 273, দ্যাট মিনস আলটিমেটলি 273 ডিগ্রি সেলসিয়াস আসবে। ওকে, তাহলে খ উত্তর। এটা কিন্তু হবে না, এটা মনে রাখতে হবে। নেক্সট যাই। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসকে স্থির চাপে উত্তপ্ত করে আয়তন 3 গুণ করা হলো। ও ওকে, সেম অঙ্ক। V2/V1 ইকুয়াল টু T2/T1, চূড়ান্ত তাপমাত্রা এখানে বলছে 3 গুণ করা হলো, 3 গুণ মিনস 3 × T1 ইকুয়াল টু T2। 30 ডিগ্রি সেলসিয়াস বলেই দিছে, এখান থেকে T2 ইকুয়াল টু কত হবে? 3 × 30 মানে 30 প্লাস 273, এটা আসবে কেলভিনে। এখন আমরা যদি সেলসিয়াসে যেতে চাই, তাহলে 3 × এখান থেকে আসবে হচ্ছে 303, 303 মাইনাস 273, এইটা আসবে ডিগ্রি সেলসিয়াসে। ওকে, তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে উত্তর একেবারে পেয়ে যাব 636 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, ক্যালকুলেশনটা নিজেরা করে নেব। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসকে স্থির চাপে উত্তপ্ত করা, আয়তন 3 গুণ করা হলো, ওই যে একটু আগেই যে করে আসলাম ওইটাই, প্লাস 636। পিভি ইকুয়াল টু কে, কোন সূত্র? আহারে, কি কোশ্চেন, বয়েলের সূত্র। পিভি ইকুয়াল টু ধ্রুবক নিচের কোন প্রক্রিয়াকে সমর্থন করে? সমষ্ণ, টেম্পারেচার ফিক্স যেহেতু। পিভি কোন গ্যাসের ক্ষেত্রে কি নির্দেশ করে? কৃতকাজ, এটা মনে রাখবো যে পিভি এটা কৃতকাজ নির্দেশ করে। অনেক সময় দেখবো P∆V বা PdV এরকম কিছু, P∆V এরকম কিছু। ওকে, তারপর V2 - V1 এগুলো দেখবো। V2/V1 তাপগতির ক্ষেত্রে পিভি কি করে? শক্তি, ক্ষমতা, ভরবেগ, জড়তা। শক্তি, এটাই কাজ।
আচ্ছা, তারপরে T1 T2 T3 হলে বয়েলের সূত্র অনুসারে নিচের কোনটি সঠিক? তো আগে দেখে নেই পিভি আর পি, ঘ নম্বরটা দিয়ে একটা একটা করে ট্রাই করতে হবে কিন্তু, হ্যাঁ। টেম্পারেচার যেখানে কম, এই যে দেখো পিভি ইকুয়াল টু কি, পিভি ইকুয়াল টু হয় এন আর টি, দ্যাট মিনস যেখানে টেম্পারেচার কম সেখানে পিভিটাও পিভিটাও অবভিয়াসলি কমই থাকবে। তাহলে যেহেতু টেম্পারেচার ওয়ানটা বড়, তার মানে অবশ্যই এটা সঠিক না, এটা যদি উপরে থাকতো তাহলে সঠিক হতো, তার মানে এই যে ঘ সঠিক হচ্ছে না। এবার ভি আর ওয়ান বাই পি এদের মধ্যে সম্পর্ক কেমন? সমানুপাতিক, ঠিক না? আর ভি আর টি এর মধ্যে সম্পর্ক কেমন? ভি আর টি এর মধ্যে সম্পর্ক কিন্তু সমানুপাতিক, ওকে। তাহলে এইটার ক্ষেত্রে যদি আমরা একটা ভি কে পি কে কনস্ট্যান্ট করে দিই, যে ওয়ান বাই পি কে কনস্ট্যান্ট করে দিচ্ছি আমরা, উপরের গ্রাফটা দেখি, ক নম্বরটা দেখো, এই যে গ নম্বরটা, এই যে মনে করো ওয়ান বাই পি কে ফিক্স করে দিচ্ছ, ওয়ান বাই পি কে ফিক্স করে দিলে যেখানে টেম্পারেচার বেশি সেখানে ভলিউম বেশি, তাহলে T3 বড় আসতেছে, এই সূত্র অনুসারে কি, এই সূত্র অনুসারে T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। এটা কি মিলতেছে না? দ্বিতীয়টা তো, তার মানে এটা উত্তর না। দ্বিতীয়টাতে এইটাতেও হচ্ছিল T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। এবার এইটার ক্ষেত্রে দেখি পিভি কি কনস্ট্যান্ট, আমরা পি কে কনস্ট্যান্ট করে দিলাম। পি কে যদি কনস্ট্যান্ট করে দিই তাহলে যেখানে ভি বেশি, যেখানে ভি বেশি সেখানে টেম্পারেচার বেশি, তার মানে এটা এটা ফলো করতেছে, ঠিক আছে। এই যে এখানে না, এখানে তো T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1 হচ্ছে, হচ্ছেই না, তিনটা একটা, তাহলে আলটিমেটলি ক নম্বরটাই আনসার হবে, ওকে। তার মানে এটাও হয় না। আর ক নম্বরটা বুঝবো কিভাবে? এই যে ওয়ান বাই পি কে ফিক্স করে দাও, ওয়ান বাই পি কে ফিক্স করে দিলে যেখানে T1, যেখানে ভি বড় সেখানে T1 বড়, এখানে ভি ছোট, এখানে T2 তো আরেকটু ছোট, এখানে T3 ছোট, এখানে আরেকটু ছোট, ঠিক আছে। তাহলে এখান থেকে ফাইনালি দেখতে পাচ্ছি যে ক নম্বরটাই সঠিক উত্তর। কিভাবে বুঝলাম বলো তো? এই যে যে কোনো একটাকে ফিক্স করে দেই, আমরা ফিক্স করে দিয়ে এই যে এখানে চেক করতেছি, এই বরাবর ভিটা বড়, T1 বরাবর ভি বড়, বুঝতে পারতেছি, তার মানে অবশ্যই টেম্পারেচারটা এখানে বড়, তাহলে এই একটা গ্রাফের ক্ষেত্রেই T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3, এগুলো ভুল। নিচের তাপমাত্রার সাথে চাপের সম্পর্ক, এটা খুব ইজিলি তোমরা ড্রাইভও করতে পারো, ডেরাইভও, সরি ড্রাইভ করতে বলতেছি, ডেরাইভও করতে পারো। এই যে দেখো P1, তোমরা সবাই এটা জেনে আসছো, P1 V1/T1 ইকুয়াল টু P2 V2 বাই T2, এটা সবাই জানি আমরা। এখন তুমি এম দিয়ে সবাইকে গুণ করে নাও। কেন এম দিয়ে গুণ করবা? চিন্তা করো, এই যে ভি, আচ্ছা রো আসো, যেহেতু ঘনত্ব আছে রোতে আসতে হবে, রো ইকুয়াল টু কি, এম বাই ভি, তাহলে এম ইকুয়াল টু কত, রো ভি, তাহলে রো ভিটা এখানে বসায় দাও। রো ভি বসানোর দরকার নাই, সরি, তুমি ভি এর মানটা বসাচ্ছ, ভি ইকুয়াল টু কত, এম বাই রো, ওকে। এখন কি হবে, বিভিন্ন টেম্পারেচারের সাথে সাথে তার ঘনত্বটাই চেঞ্জ হবে, ভর কি চেঞ্জ হবে? হঠাৎ করে গ্যাসের ভর চেঞ্জ হয়ে যায় না, জাস্ট তার তাপমাত্রা চেঞ্জের সাথে সাথে তার আয়তন, তার ঘনত্ব, এগুলো কম বেশি হয়ে থাকে। তাহলে P1, এখানে V1 কে রিপ্লেস করো তুমি M1/ρ1 দিয়ে, আর নিচে রাখো T1 ইকুয়াল টু, এখানে রাখো P2, এখানে M2/ρ2/T2। এখন আমরা তো জানি M1 ইকুয়াল টু অলওয়েজই M2 হবে, কারণ ভর কি হয়, আনচেঞ্জ থাকে। তাহলে এখান থেকে তুমি বলতে পারো না P1/ρ1/T1 ইকুয়াল টু P2/ρ2/T2, আলটিমেটলি P1/ρ1T1 ইকুয়াল টু P2/ρ2T2। এটা দিয়ে আমাদের ফিজিক্সে খুব বেশি অঙ্ক নাই, বাট কেমিস্ট্রিতে প্রচুর ব্যবহার হয়, ওকে। তাহলে এখান থেকে কি বলতে পারি, বাই পি বাই রোটি, এটা কনস্ট্যান্ট। দেখো এটা কোথায় আছে, পি বাই রোটি, কোথাও দেখতে পাচ্ছি না এটা।
তাহলে উল্টোটা আছে, রো টি বাই পি, এটা কনস্ট্যান্ট প্রথমটাই। ওকে, বুঝতে পারছি আমরা, এটা কেমিস্ট্রিতেও প্রচুর লাগবে এখানে। স্থির তাপমাত্রায় গ্যাসের জন্য কোনটি সঠিক, পি আর রো? খেয়াল করে দেখো তো সম্পর্কটা তুমি কি পেয়েছো, রো টি বাই পি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাই না? তার মানে পি আর রো কি পরস্পর সমানুপাতিক হবে। ওকে, বুঝতে পারছো? আদর্শ গ্যাসের জন্য নিচের কোনটি সঠিক, পিভি আর টি? হ্যাঁ, পিভি কনস্ট্যান্ট থাকে, পিভি আর টি হচ্ছে পরস্পর সমানুপাতিক, কারণ তুমি জানো পিভি বাই টি ইকুয়াল টু কে। তাহলে কনস্ট্যান্টটা উঠাই দিলে পিভি প্রপোর্শনাল টু হবে টি। ঠিক কিনা বলো? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 গ্রাম অক্সিজেন একটি 20 সেন্টিমিটার ঘনককে পূর্ণ করে। 1 মোল অক্সিজেনের ভর 32 গ্রাম হলে অক্সিজেনের চাপ কত? ওকে, কিচ্ছু না, একেবারে পিচ্ছি অঙ্ক। পিভি ইকুয়াল টু কি, এন আর টি। তাহলে অক্সিজেনের চাপ বের করতে বলছি, পি ইকুয়াল টু তাহলে কি, এন আর টি ডিভাইডেড বাই ভি। এবার আসো, অক্সিজেনের মোল সংখ্যা কি, মোল সংখ্যা এন ইকুয়াল টু ডাব্লু বাই এম। ডাব্লু দেওয়া আছে কত গ্রাম, 20 গ্রাম অক্সিজেন, 20 বাই 32, 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে হবে 5/8। ওকে, তাহলে 5/8, আর এর মান জানি 8.314। টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে এখানে হবে ডিরেক্ট 373 বাই ভি। ঘনকের দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার, দ্যাট মিনস এল ইকুয়াল টু 0.2 মিটার। তাহলে ভলিউম ইকুয়াল টু কি, এল কিউব না, দ্যাট মিনস 0.2 হোল কিউব, 0.008। পুরোটা যদি আমরা ক্যালকুলেট করি, এখান থেকে আনসারটা বের হয়ে আসবে। ওকে, তাহলে আমি একটু ক্যালকুলেটারে বসিয়েই দেখি। ইন্টু 8.314 ইন্টু 373 বাই 0.008, এটা আসে 242.275 ইন্টু 10⁻³ প্যাসকেল। দ্যাট মিনস 242 অ্যাপ্রক্সিমেটলি, এটা লিখে দিই, অ্যাপ্রক্সিমেটলি এটা 242 কিলো প্যাসকেল। উত্তর। 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.5 ATM চাপে 20 গ্রাম অক্সিজেনের আয়তন কত? আবারও ভি ইকুয়াল টু এন আর টি বাই পি। এবার এন এর মান কত, 20 গ্রাম অক্সিজেন, 20/32, আর এর মান 8.314, টি এর মান 37 ডিগ্রি সেলসিয়াস বলছে, তার মানে এটা আসবে 310। কেন, 273 প্লাস 37, 310 ডিভাইডেড বাই পি এর মান দেওয়া আছে 1.5 ATM, 1.5 ইন্টু 101,325, ইউনিটটা কিসে আসবে, মিটার কিউবে, সামথিং মিটার কিউব। ওটা এটা ক্যালকুলেশন করে নিও তোমরা। 1 ATM চাপে 37 গ্রাম তাপমাত্রায় 32 গ্রাম অক্সিজেনের আয়তন কত? এখানে একটু ভুল আসছে, এখানে এটা হবে না, 8.314 জাস্ট। ওকে, তাহলে লেখো ভি ইকুয়াল টু এন আর টি বাই পি, সবই তো ঠিক আছে। ঠিক আছে, তাহলে এন এর মান কত, ওয়ান। ওয়ান হবে না, কারণ 32 গ্রাম অক্সিজেন মানে 32/32 ইন্টু আর 8.314 ইন্টু টেম্পারেচার 37 ডিগ্রি, 310, প্রেশার দেওয়া আছে 1 ATM, তার মানে 101,325। ক্যালকুলেশন করে নিবা, ইউনিটটা আসবে মিটার কিউবে। ওকে, এটা একটা সুন্দর প্রবলেম। চিত্রে বাল্ব এক্স, চিত্রে বাল্ব এক্স এর আয়তন বাল্ব ওয়াই এর
দ্বিগুণ। দ্যাট মিনস ভি এক্স বাই ভি ওয়াই ইকুয়াল টু 2। ওকে, ব্যবস্থাটিকে একটি আদর্শ গ্যাস নিয়ে এমন ভাবে পূর্ণ করা হলো যেন উভয় বাল্বে চাপ সমান থাকে। এক্স বাল্বে এক্স মোল গ্যাস আছে, আর ওয়াই বাল্ব, তাহলে ওয়াই বাল্বে মোল সংখ্যা কত? ওকে, তাহলে তুমি দুইবার আসো খুব ইজিলি, খুব ইজিলি। এই চাপে একবার পিভি ইকুয়াল টু এনআরটি, আর সরি এই বাল্বে একবার পিভি ইকুয়াল টু এনআরটি, ওই বাল্বে একবার পিভি ইকুয়াল টু এনআরটি। এই ইনফরমেশনটা আমি একটু উপরে লিখে দিই। ভি এক্স বাই ভি ওয়াই ইকুয়াল টু 2, এটা লেখা থাকলো, আমাদের জানা আছে। উভয় বাল্বে চাপ সমান থাকবে। দ্যাট মিনস এইখানে পি হইলে, এখানে যদি চাপ পি হয়, এইখানেও চাপ পি হবে। তাহলে এবার তুমি আসো, পি ভি এক্স ইকুয়াল টু এন এক্স আর টি, আর এখানেও আসবে একই চাপ, যেহেতু পি ভি ওয়াই ইকুয়াল টু এন ওয়াই আর টি প্রাইম। এবার তুমি দুইটাকে ভাগ করে দাও, এটা 1 নং ইকুয়েশন, এটা 2 নং ইকুয়েশন। তুমি যখন 1/2 করবা, তখন রেজাল্ট হিসেবে তোমার দেখো তো কি থাকবে, ভি এক্স বাই ভি ওয়াই ইকুয়াল টু এন এক্স বাই এন ওয়াই, আর আর বাদ যাবে, টি বাই টি প্রাইম। এবার আসো সব ইজিলি বসায় ফেলো। এটা আসতেছে 2, তাই না? এটা আসতেছে এন এক্স বাই এন ওয়াই। এন এক্স এর মান কত? এক্স বাল্বের মোল সংখ্যা, এক্স দেওয়াই আছে এটা। তাহলে এখান থেকে আসতেছে এন ওয়াই, আর এখানে দেওয়া আছে 200/400, 200/400। তাহলে এন ওয়াই ইকুয়াল টু, একটু ইজিলি ক্যালকুলেট করলেই পাওয়া যায়, x/4 আসে। তাহলে এটাই আনসার, x/4। ওকে, x/2 কেন আসলো এখানে? আনসারে কোনো কনসেপচুয়াল ইরর থাকতে পারে, আমাদের ক্যালকুলেশন তো x/4 আসলো, আমরা এটাকে আনসার হিসেবে নিচ্ছি। Okay, কোনো কিসের তলদেশে, কোনো হ্রদের এটা আবার এদের কেমনে হয়ে গেল? আচ্ছা, যাই হোক, আমি একটু ঠিক করে দিই। কোনো হ্রদের তলদেশ থেকে পানির উপর তোলা আশায় একটি বুদবুদের ব্যাস 3 গুণ হয়, হ্রদের পানি সর্বোচ্চ তাপমাত্রা ঘনত্ব সমান হলে হ্রদের গভীরতা কত? বলছে ভাই, এটা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। আমরা এই প্রবলেমে ইউজ করব কি, বয়েলের সূত্র। টেম্পারেচার যেহেতু সমান আছে, এবং এখান থেকে একটা শর্টকাটও তোমাদের আমি বের করে দিব, সেটা তোমরা ইজিলি ইউজ করতে পারবে এই টাইপের ম্যাথে। দেখো, P1, আমি এখানে এরকম একটা জলাধার এঁকে নিচ্ছি। অবভিয়াসলি কি হবে, এখানে আয়তনটা অনেক ছোট থাকবে, তাই না? এটা বুদবুদ একটা কণার মতো থাকবে, আস্তে আস্তে আয়তনটা বাড়তে থাকবে, আরো বড় হয়ে যাবে। ঠিক আছে, এখানে আয়তনটার চেঞ্জটাকে আমি ধরে নিচ্ছি n টাইমস। দরকার নেই এত কম, এটাকে বলে নিলাম আমি ভি, এখানে এটার আয়তনকে বলে দিলাম ভি প্রাইম। এই জায়গায় প্রেসারকেও বলে দিলাম পি প্রাইম, এবং এই জায়গায় প্রেসার বলে দিলাম শুধু পি। ঠিক আছে, তাহলে অবশ্যই আসবে কি, পিভি ইকুয়াল টু পি প্রাইম ভি প্রাইম। ঠিক আছে, এই যে উচ্চতাটা,
এই উচ্চতাটাকে আমি বলে দিচ্ছি এইচ। এইচ। তাহলে তুমি এখান থেকে কি বলতে পারো, পিভি, উপরে পিভি ইকুয়াল টু পি প্রাইম, এর মানে কি, অবশ্যই এই অ্যাটমসফিয়ারিক প্রেসারটা আসবে প্লাস একটা এইচ রো জি আসবে, তাই না? এবার ভি প্রাইম বলে দিলাম। এবার এখানেই তো আসে, এটা আসলে পি অ্যাটমসফিয়ারিক, পি এটিএম ইন্টু ভি ইকুয়াল টু পি এটিএম প্লাস এইচ রো জি ইন্টু ভি প্রাইম। অবশ্যই ভিটা বড়, তাই ভি বাই ভি প্রাইম এটাকে আমি বলে দিলাম হচ্ছে এন টাইমস। আমরা ধরে নিলাম যে এন গুণ বৃদ্ধি পায় আয়তনটা, এন সরি বৃদ্ধি পায় না, আয়তনটা এন গুণ হয়। তাহলে এখান থেকে তুমি বলতে পারো কি, ভি বাই ভি প্রাইম ইকুয়াল টু পি এটিএম প্লাস এইচ রো জি বাই পি এটিএম। ঠিক কিনা বলো তো? এই যে এখানে প্রেসার নিচে কম, তাই আয়তনটা বেশি, আর উপরে প্রেসার কম আয়তন বেশি, আর নিচে প্রেসার বেশি তাই আয়তনটা কমে গেছে। এটা কিন্তু এন। তাহলে এন ইকুয়াল টু, তুমি এটাকে ভাগ করে দিয়ে 1 প্লাস এইচ রো জি বাই অ্যাটমসফিয়ারিক প্রেসারটা বলতে পারো। এবার তাহলে এখানে কি লেখা যায়, n-1 ইকুয়াল টু এইচ রো জি বাই পি এটিএম। এখান থেকে খুব সুন্দর একটা ফর্মুলা এসে দাঁড়াচ্ছে আমাদের, সেটা হচ্ছে এইচ ইকুয়াল টু রো জি, আচ্ছা, এইচ ইকুয়াল টু পি অ্যাটমসফিয়ারিক ইন্টু n-1 ডিভাইডেড বাই রো জি। এবার দেখো, এটা আমরা ডিরেক্ট ইউজ করব ফর্মুলা, এটা আমাদের, এটা আমরা ডিরেক্ট ইউজ করবো। এখন জাস্ট জানার বিষয় হচ্ছে এই যে ভি প্রাইম বাই ভিটা কত হবে। তাহলে আমরা কি জানি, ভি প্রপোর্শনাল টু হয় কি, আর কিউব, রেডিয়াসের উপর কিউব। তাহলে এই যে ভি বাই ভি প্রাইম এটা কি হবে, আর কিউব বাই আর প্রাইম কিউব। এবার এটা কিন্তু বের করে নিতে হবে তোমাকে, ঠিক না? তাহলে আর কিউবটা কি বলছে, ব্যাস 3 গুণ হয়, ব্যাস 3 গুণ হওয়া মানে ব্যাসার্ধ 3 গুণ হওয়া, তাহলে 3 কিউব, ঠিক না? দ্যাট মিনস এটা হচ্ছে 27। তাহলে এখানে বসাও, পি 1 এটিএম দেওয়া আছে 10⁵ ইন্টু 27 - 1 বাই রো, পানির ঘনত্ব 1000 ইন্টু 9.8। এটাকে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 265.3। এটা আমরা ডিরেক্ট ইউজ করতে পারবো যে কোনো জায়গায়। আর যদি তুমি ব্যাস দিয়ে মনে রাখতে চাও তাহলে n³ - 1 দিয়ে মনে রাখবে, যে ব্যাসার্ধ কতটা পরিবর্তিত হচ্ছে। এত চাপে এত তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন হলে ওই গ্যাসের আয়তন এত সিসি হলে তাপমাত্রা কত। আচ্ছা, কিছুই না, খুব ইজি। 10 ডিগ্রি না, 10 নিউটন পার মিটার স্কোয়ার হবে নাকি, এখানে কি ভুল লিখছে? 10⁶ হবে এটা। আসি এবার, P1V1/T1 ইকুয়াল টু P2V2/T2। তো ডিরেক্ট আমাদের টেম্পারেচার জিজ্ঞেস করছে, তাহলে T2 ইকুয়াল টু হচ্ছে P2V2/P1V1 ইন্টু T1। ওকে, P2 কত, 10⁶, V2 কত, 58.3। চেঞ্জ করার দরকার নেই, কারণ উপরে নিচে একই জিনিস, কাটাকাটি যাবে, ইউনিট সেম। 5 × 10⁵, আর এখানে হচ্ছে 100 সিসি। আর এটা আসছে কত, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার মানে হচ্ছে 300 কেলভিন। তাহলে ক্যালকুলেশন যদি আমরা ডিরেক্ট করে ফেলি, এখানে আসে হচ্ছে 249 কেলভিন।
সরি 349.8 কেলভিন। হিসাব নিকাশ করে দেখলে এটা আসবে হচ্ছে 76 76.8 ডিগ্রি সেলসিয়াস। নিচের কোনটি দৈর্ঘ্যের এসআই হবে? আয় হায়, মাফ করুক মাফ করুক মাফ করুক, কি কোশ্চেন এটা? পরম শূন্য তাপমাত্রা করতে, আয় হায়, আয় হায়, এগুলা কি কোশ্চেন? আমি তো মরেই যাবো এগুলা দেখে। কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাস হিসেবে আচরণ করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অতি নিম্ন চাপ, অতি নিম্ন চাপ আর অতি উচ্চ তাপমাত্রা। মনে রাখবা বরফের উল্টা। বরফ কি? অতি নিম্ন তাপমাত্রা আর অতি উচ্চ চাপ, ঠিক না? বরফ গলে পানি হয়। অতি নিম্ন তাপমাত্রা কেন? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি তো গলে, বরফ তো গলে পানি হয়, তাই না? আর চাপ দিতে হয় বেশি যদি করতে চাই অন্য কোনো টেম্পারেচারে। এখানে হবে উল্টাটা, চাপ দিতে হবে কম আর তাপমাত্রা আবার দিতে হবে বেশি। এগুলা কেমিস্ট্রিতে আরো বিশদ আকার তোমরা জানছো। ওকে, নিম্ন চাপ আর উচ্চ তাপমাত্রা। ক নম্বরটা? নিম্নলিখিত এই যে অতি নিম্ন চাপ, অতি উচ্চ তাপমাত্রা, অতি নিম্ন চাপ, অতি উচ্চ তাপমাত্রা। বাস্তব গ্যাস বয়েলের সূত্র মেনে চলে কোথায়? যখন আদর্শ আচরণ করে। আদর্শ আচরণ কখন করে? যখন সে অতি উচ্চ তাপমাত্রা আর অতি নিম্ন চাপ এই অবস্থায় থাকে। ঠিক আছে? উচ্চ কখন ন্যায় আচরণ করে? উচ্চ উচ্চ তাপমাত্রা আর নিম্ন চাপ, উচ্চ তাপমাত্রা। তাহলে ঘ। এরপরে কোন রাশিটি ধ্রুবক থাকে? বলো। নির্দিষ্ট তাপমাত্রার সকল গ্যাস অণুর জন্য তার গতিশক্তি 3 থাকে, যেটাকে আমরা 3/2 কেটি বলে সম্বোধন করি। বাট এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে F/2 কেটি। তার কি বলবো, ডিগ্রি অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রার উপর ডিপেন্ড করে। গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে গ্যাসের সূত্রাবলী প্রথম ব্যাখ্যা করেন কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রতি বছর মানুষ ভুল করতেই থেকে করতে থেকে করতে থেকে। এটা বইয়ের ব্যাখ্যায় পেয়ে যাবে, বার্নৌলি। এটা বার্নৌলি, বার্নৌলি, উচ্চারণটা এরকম, বার্নৌলি। গ্যাসের গতিতত্ত্ব অনুসারে অণুগুলোর সংঘর্ষ অস্থিতিস্থাপক না স্থিতিস্থাপক? অণুগুলো স্থিতিশক্তি নেই। অণুগুলোর স্থিতিশক্তি আছে নাকি নেই? অণুগুলোর স্থিতিশক্তি নেই ধরি আমরা, নেই। অণুগুলো গতিশক্তি নেই, আয় হায়, কেমনে হবে? ভরবেগ নেই, আয় হায়, গতিশক্তি আছে তার ভরবেগ আবার না থাকে? আছে অবশ্যই। এইচ উচ্চতা বিশিষ্ট ঘনকের মধ্যে এম ভরের গ্যাস আছে, তার বিভব শক্তি কত হবে? হুম, এটা কোনো কথা? গ্যাসের বিভব শক্তি তো আমরা শূন্যই ধরে নিলাম। বাট এটা কেবল আদর্শের জন্য সত্য, বাস্তবের ক্ষেত্রে শূন্য হয় না। বাস্তব গ্যাসের একটা বিভব শক্তিও থাকে শূন্য। কেউ কেউ আবার এই এমজিএস দাগায় আসবে, ভাই দাগায় না, মাপসাই। আগেই কেটে দিলাম এটা। পাপ করিও না, এই পাপ করা যাবে না, এই পাপ করলে একেবারে ফিজিক্সের গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। গ্যাস অণুর মূল গড় বর্গবেগ পরম তাপমাত্রার কি বর্গমূলের সমানুপাতিক। ওকে, কারণ তোমরা জানো সি, এই যে এটাই হচ্ছে সি বা সিআরএমএস, রুট মিনস স্কয়ার ভেলোসিটি। ওকে, এটা কি হয়? 3 PV/m। অবশ্যই এমটাই কেজিতে বসাইতে হবে, ম্যাক্সিমাম মানুষ এটা ভুল করে। ইকুয়াল টু 3 RT/m, রুটটা সম্পূর্ণটার উপরে 3 RT/m। দ্যাট মিনস এটা, আর 3 P/ρ এটাও আছে, লিখে দিই এখানে। 3 P/ρ এখান থেকে বোঝাই যাচ্ছে। আচ্ছা দাঁড়াও, এখানে বলে রাখি যে এম হবে কেজি এককে।
কেজি ইউনিট। গ্যাস দেওয়া থাকবে 22 গ্রাম, তোমরা 22ই বসায় দিবা, দিও না। এরও দেওয়া থাকবে গ্রাম পার সিসি, বসায় না ভাই, বসায় না। কেজি পার মিটার কিউবে বসাই, এটা এটিএম এ বসায় না, ভুল করেও না, প্যাসকেলে বসাবা। ঠিক আছে, তো বোঝা যাচ্ছে এই জায়গাগুলো থেকে যে সি আর এম এস প্রপোর্শনাল টু রুট ওভার টি। এখন যদি জিজ্ঞেস করতো যে গ্যাসের অণুগুলোর মূল গড় বর্গবেগ, মূল না বলে অণুগুলোর গড় বর্গবেগ কার সমানুপাতিক, পরম তাপমাত্রার সাথে কেমন, তখন বল বর্গমূলের না, তখন জাস্ট সমানুপাতিক হবে, যদি মূলটা না বলতো, রুটটা না থাকতো। ওকে, তখন এখন আপাতত হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। অথবা এরকম করে বলতো মূল গড় বর্গবেগের বর্গ, তখন কিন্তু আবার সমানুপাতিক হইতো, মূল গড় বর্গবেগ পরম তাপমাত্রা বর্গমূলের সমানুপাতিক। পরে আসলাম, গড় বর্গবেগের বর্গমূল ও পরম তাপমাত্রার মধ্যে সম্পর্ক হলো সিআরএমএস প্রপোর্শনাল টু রুট ওভার টি। জানি আমরা বর্গ মূল গড় বর্গবেগ আর পরম তাপমাত্রার মধ্যে সম্পর্ক যে সিআরএমএস ইকুয়াল টু রুট ওভার টি, এগুলো সবগুলোই আমাদের জানা। কোন পাত্রে আবদ্ধ গ্যাসের অণুগুলি সর্বাধিক সংখ্যক অণুর বেগকে কি বলে, সর্বাধিক সম্ভাব্য বেগ। এগুলো তোমরা রিডিং করলেই পেয়ে যাবে। সংজ্ঞাগুলো এখানে এইভাবে দেওয়া, আমি দেইনি, আমি কিছু, আমি এগুলো আবিষ্কারও কোনো কিছুই না, এগুলো এমন করে দেয়া হচ্ছে। এভারেজ ভেলোসিটি, এটা হচ্ছে C1 C2 এভাবে যোগ করে তার সংখ্যা দিয়ে ভাগ দেয়। তিনটি গ্যাসের অণুর বেগ যথাক্রমে এত, এদের মূল গড় বর্গবেগ কত। মূল গড় প্রথমে করতে হবে কি, গড় বর্গবেগ করব, অর্থাৎ প্রথমে আগে বর্গ করতে হবে, 10 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, এগুলো গড় করতে হবে, গড় কত হবে 3। এবার কি করতে হবে, এইটাই হলো গড় বর্গবেগের বর্গমূল, 100 প্লাস 225 প্লাস 400/3, তারপর রুট ওভার করে দিব। হিসাব হিসেব নিকাশে কি আসবে, 15.546, 15.54। ওকে, তাপমাত্রা কত গুণ হলে অক্সিজেন গ্যাসের বেগ দ্বিগুণ হবে, এখানে মনে রাখতে হবে সি প্রপোর্শনাল টু রুট ওভার টি। ঠিক আছে, তাপমাত্রা কত গুণ হলে তাহলে বেগ দ্বিগুণ হবে, তুমি বুঝতেই পারতেছো, C1/C2, অথবা উল্টোটা লিখি, C2/C1 ইকুয়াল টু কি রুট ওভার T2/T1। মানে এটা কি হচ্ছে দ্বিগুণ, 2 = T2/T1, তাই না। এবার T2/T1 ইকুয়াল টু √2 স্কোয়ার, তাহলে T2 ইকুয়াল টু কি 4 × T1, তাহলে তাপমাত্রা কত গুণ হতে হবে, 4 গুণ। ওকে, এরপর পিভি ইকুয়াল টু হাফ অফ mn c²। সি কি, মূল গড় বর্গবেগ। ওমা ওমা ওমা, এটা কি করছে, C² হলো কি, মূল গড় বর্গবেগ। শেষ। এগুলো কি কি কোশ্চেন দিতেছে, দেখে তো আমার বড়ই দুঃখ হইতেছে। মূল গড় বর্গবেগ আর চাপের মধ্যে সম্পর্ক 3p/ρ, 3p/ρ কোনো কথা নেই, একদম শুরুতেই সূত্র বলে দিচ্ছে, এটা কি ফর্মুলা, এটা কি ফর্মুলা, ফর্মুলার উপরে কোনো ওষুধ নেই। আদর্শ গ্যাসের জন্য নিচের কোনটি সঠিক। আবার ওই কোশ্চেন কেন, আদর্শ গ্যাসের জন্য কোনটা সঠিক, পিভি প্রপোর্শনাল টু টি। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে নাইট্রোজেনের ঘনত্ব হলে এত, মূল গড় বর্গবেগ বের করতে বলছে, 3p/ρ। 3 × 101325/ρ, কেজি পার মিটার কিউবে আছে, তাহলে 1.25, রুট দিয়ে দিব, যা আসবে তাই। 493.07। এটা একটু মনে রাখার চেষ্টা করবো আমরা, অক্সিজেন নাইট্রোজেন এগুলোর কত কত করে হয়, অ্যাপ্রক্সিমেট মানটা মনে রাখলেই হবে। এনটিপিতে হাইড্রোজেনের ঘনত্ব এত হলো অণুগুলোর বর্গবেগ, এই যে কিছু না, কিছু না, 3p/ρ।
এনটিপি মানে হচ্ছে ন্যাচারাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এখানে টেম্পারেচারটা চেঞ্জ হয় 20 ডিগ্রি, কন্ট্রোভার্সি আছে, কেউ 20 বলে কেউ 25 বলে, আমি 20 বলি ন্যাচারালটা, আর রুম টেম্পারেচার বলি 25। বাট এখানে টেম্পারেচারের কাহিনী আছে, ঘনত্বের ক্ষেত্রে চাপের ক্ষেত্রে কিছু হয় না। ন্যাচারাল চাপটাও ওইটাই ধরে, 3 × 101,325 ডিভাইডেড বাই রো তো দেওয়া আছে 0.09, ইকুয়াল টু কত আসতেছে 1.84 কিলোমিটার পার সেকেন্ড, মানে 1837.8 মিটার পার সেকেন্ড আসে, তো কিলোমিটারে আসবে হচ্ছে 1.84। গ্যাসের অণুগুলোর বর্গবেগ সিআরএমএস ও পরম তাপমাত্রা টি হলে নিচের কোনটি সঠিক? পরম তাপমাত্রা টি হলে নিচের কোনটি সঠিক? প্রপোর্শনাল টু রুট ওভার টি। শেষ। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অক্সিজেনের, এটা এটা আমরা মুখস্থ রাখবো, 461। ওকে, আমি এতদিন আগে পড়ছি তাও আমার মনে আছে রে। হ্যাঁ হ্যাঁ, কেমনে করবো এটা? 3 RT/M, ঠিক আছে, তাহলে 3 নিলাম। আর কত? 8.314। টেম্পারেচার কত? 273/M, কত? 32 গ্রাম। কেজিতে নিতে হবে অবভিয়াসলি, ঠিক আছে, তাহলে এইটার মান আসবে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 461। এগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করবো, অক্সিজেনেরটা বিশেষ করে। আর নাইট্রোজেনেরটা দেখলাম কত, 493। কোনো আদর্শ গ্যাসের কেলভিন স্কেলে 3 গুণ করা হয়, মূল গড় বর্গবেগ কত গুণ বৃদ্ধি পাবে? কেলভিন স্কেলে 3 গুণ করছে, 3 গুণ করলে, ওটা যদি 3 গুণ করো তাহলে আসবে কত, √3 গুণ, হবে না? তুমি করছো 3 গুণ, আসলে কিন্তু বাড়বে হচ্ছে √3 গুণ, ঠিক না? আর √3 মানে কত, 1.732, ঠিক আছে, এত গুণ হবে, এত গুণ হবে, তাহলে বৃদ্ধি কত? বৃদ্ধি ইকুয়াল টু হবে √3 - 1, তার মানে 0.732। চূড়ান্ত তাপমাত্রা আদি তাপমাত্রা কত গুণ হলে মূল গড় বর্গবেগ দ্বিগুণ হয়? 4 গুণ। অনুসময়ের গড় মুক্ত পথ গ্যাসের ঘনত্বের কেমন? সূত্রটা আমরা যদি দেখে আসি তাহলেই হয়। অনেকগুলা সূত্র আছে, তার মধ্যে সবচেয়ে আসি, গড় মুক্ত পথ মানে কি, এই যে একটা আবদ্ধ পাত্রের মধ্যে এগুলা কণাগুলো কোলাইড করবে একে অপরের সাথে, তো এই যে এক একটা কলিশনের আগে এ যতটা পথ অতিক্রম করতে পারে, এই যে এইটা এইটাকে আঘাত করবে, এইটাকে আঘাত করবে, এইটা এইটা আঘাত করবে, এরকম যতগুলো আঘাত হইতেই থাকবে, এই আঘাতগুলোর মধ্যে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভাল থাকে এবং যার করেসপন্ডিং একটা লেন্থ থাকে, একেই বলে আমরা গড় মুক্ত। ওকে, যে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে, একে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি, পাই σ²n, এটা হচ্ছে তার অণুর ব্যাস, এটাই হচ্ছে সিগমা, ঠিক আছে। এখন এইখান থেকে আরেকটা সম্পর্ক নিয়ে আসা যায়, একবার আমি সম্পর্কটা ডেরাইভ না করে সরাসরি বলে দিচ্ছি, যে m/π σ² × রো, দ্যাট মিনস 1/ρ। ঘনত্ব যত কম হবে তত ল্যামডাটা বৃদ্ধি পাবে, কারণ একটা আরেকটাতে ঘনত্ব আছে, ঘনত্ব বেশি মানে কি, তারা কাছাকাছি আছে, খুব তাড়াতাড়ি কোলাইড করবে, এই গড় মুক্ত পথ কমে যাবে, সে কোলাইড করার আগে খুব কম দূরত্ব অতিক্রম করতে পারবে। আর যখন এইরকম দূরে দূরে থাকবে, পাকিস্তান একটা, থাইল্যান্ড একটা, চীন একটা, জাপান একটা, আমেরিকা একটা, তখন কি হবে? তখন তারা একে অপরের সাথে মিট করার আগে অনেক দূরে যেতে পারবে, লং ডিস্টেন্স রিলেশনশিপ। ওকে, তাহলে এটা কি, যেমন ডিরেক্ট ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে হচ্ছে ব্যস্তানুপাতিক। দেশের গড় তার এই যে ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক হবে গ্যাসের ঘনত্বের। গড়মুক্ত পথের গড়মুক্ত তাপমাত্রার ব্যস্তানুপাতিক, চাপের ব্যস্তানুপাতিক, ঘনত্বের সমানুপাতিক না, অনুসংখ্যার সমানুপাতিক না, তাপমাত্রার সমানুপাতিক, চাপের ব্যস্তানুপাতিক, চাপের ব্যস্তানুপাতিক, এটা সঠিক। একটি আদর্শ গ্যাসের তাপমাত্রা টি হতে বৃদ্ধি হতে 2T করা হবে, কোনটা দ্বিগুণ হবে? গতিশক্তি, কারণ
গতিশক্তি কেন দ্বিগুণ হবে বলতো? আমরা এনার্জি ইকুয়াল টু জানি 3/2 kT, অর্থাৎ এনার্জি ডিরেক্ট প্রপোর্শনাল টু টি। টি যত গুণ করবো এনার্জি তত গুণ হবে। গ্যাসের গতিতত্ত্ব অনুসারে 0 কেলভিন তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি হবে 0, কারণ 3/2 kT, 0 বসাও, টি এর মান 0 আসবে। প্রতিটি অক্সিজেন অণুর মোট শক্তি, প্রত্যেকটা অক্সিজেন অণুর শক্তি হচ্ছে 3/2 kT করে। ওকে, নির্দিষ্ট ভরে আদর্শ তাপমাত্রা কেমন? ডিরেক্টলি প্রপোর্শনাল, সূত্র তো পড়ে আসছে। স্থিতিশক্তি গতিশক্তি বনাম এটা ডিরেক্টলি প্রপোর্শনাল। আদর্শ গ্যাসের জন্য কোনটি সঠিক? কি রে, একটু পর পর এই গ্রাফটা। আদর্শ গ্যাসের অণুর গতিশক্তি হলো, অণুর গতিশক্তি কত হলো? 3/2 kT। তো অনেক জায়গায় আসছে। আর আরেকটা আছে যে প্রতিটা স্বাধীনতার মাত্রায় এক একটা করে থাকে, হাফ কেটি করে। তো আমরা সচরাচর ধরে নেই, যদি এক পরমাণু গ্যাস হয় তাহলে তার স্বাধীনতার মাত্রা থাকে 3টা। এক্স অক্ষ বরাবর একটা, জে ওয়াই অক্ষ বরাবর একটা, জেড অক্ষ বরাবর একটা। ঠিক আছে, তো আমরা এটা আইডিয়াল কেস ধরে নিয়েই করতেছি এগুলা। তো আবদ্ধ ক্ষেত্রে হলে ই আর টি এর মধ্যে সম্পর্ক কি 3/2 PV। তাহলে আমরা দুটো সম্পর্ক পাচ্ছি, এক 3/2 kT, একই সাথে 3/2 PV। ওকে, যদি 1 মোল হয় এনআরটি। ওকে, একক আয়তনে অণুগুলোর গতিশক্তি ই ও চাপের মধ্যে সম্পর্ক স্থাপনকারী একক আয়তন, ওমা, ইকুয়াল টু 3/2 PV। এখন ভি যদি 1 হয়ে যায় তাহলে কি 3/2 পি না? ভি, এটা হয়ে গেল 1, তাহলে ইকুয়াল টু কি 3/2 পি। শেষ। এবার কি এগুলো করছে আমি জানি। 1 মোল গ্যাসের একক আয়তনের গড় স্থিতিশক্তি ও চাপের মধ্যে সম্পর্ক হলো, ওরে মাফ করুক বলা, একক আয়তন 3/2 পি ইকুয়াল টু হচ্ছে ই, তাই না? তাহলে পি ইকুয়াল টু কি 2/3 ই। কোন নম্বরটা? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 গ্রাম অক্সিজেনের মোট গতিশক্তি কত হবে? ঠিক আছে, তো কি, এবার একটা, ওগুলো আমরা পড়ছি 1 মোলের জন্য। 1 মোলের জন্য হয়, প্রত্যেকটার জন্য মানে 1 মোলের জন্য হয় 3/2 kT। তাহলে এবার যদি এন সংখ্যক মোলের জন্য হয়, মোলের জন্য, তাহলে 3/2 NKT। ঠিক আছে, 3/2 হইলো, এন এর মান কত হবে? W/M, 4 গ্রাম। অক্সিজেনের ভর কত? নিজস্ব ভর 32। বোল্টজম্যান ধ্রুবকের মান কত? আচ্ছা, এটা 1 মোলের জন্য না, একটা পরমাণুর জন্য, সরি, একটি পরমাণুর জন্য। ঠিক আছে, তাহলে একটা পরমাণুর জন্য, একটা পরমাণুর থেকে যখন একটা মোলে যাব, তখন এইখানে আসবে হচ্ছে এনআরটি, এন সংখ্যক পরমাণুর জন্য। তো এন মোলের জন্য একবারে বলি, এই দেখো কাহিনীটা কি, 1 মোলের জন্য আসতো 3/2 RT, বুঝছো? এবার এখান থেকে যখন একটা পরমাণুর জন্য আসতো, একটা পরমাণুর জন্য যখন নিতে হইতো, তখন কি করতে হইতো? 1 মোলে পরমাণু থাকে কয়টা? অ্যাভোগাড্রো সংখ্যা সমান, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে না? RT বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো। এই জিনিসকে তখন 3/2, এই R/N দিয়ে এটাকে আবার বোলজম্যান ধ্রুবক বলে দেওয়া হয়, যখন একটা পরমাণুর কথা বলবে, একটা পরমাণু, এক একটা পরমাণুর জন্য শক্তি আসবে, তখন হচ্ছে কেটি। আর তুমি তো এখানে এন মোল চাইছো, তাহলে এন মোলের জন্য কত হবে? এই যে 3/2
এনআরটি। ওকে, তাহলে 3/2 নিলাম। এন কত? 4/32। আর কত? 8.314। আর টি কত? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার মানে 300 কেলভিন। এখান থেকে উত্তর পেয়ে যাবো। এতটুকু। চিত্র অনুযায়ী গ্যাসের মোট গতিশক্তি কত? ওই যে আবারও 3/2 এনআরটি। 3/2 বসাইলা, এন এর মান 40 গ্রাম, অক্সিজেন বলছে, 40/32 আর এর মান 8.31 বলে দিছে। আর 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300। এখান থেকে ক্যালকুলেট করবা, উত্তর পেয়ে যাবে। 27 ডিগ্রি 32 গ্রাম অক্সিজেনের গতিশক্তি কত? আবারও 3/2 এনআরটি। সবই দেওয়া আছে তোমার কাছে। 3/2 মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ হবে। ওকে, করে ফেলো। পিভি ইকুয়াল টু, তুমি জানো, এন আর টি। তাহলে পিভি ইকুয়াল টু, এন এর মান দিয়ে দিছে তোমার কাছে 3/2, তার সাথে দিয়ে দিলে আরটি, তাহলে 2 পিভি ইকুয়াল টু 3 আরটি। ঠিক আছে, এই জিনিসটা কেমিস্ট্রির ক্ষেত্রে প্রচুর লাগে, যে বাস্তব গ্যাসের জন্য এত গ্রাম হাইড্রোজেনের জন্য এত গ্রাম অক্সিজেনের জন্য বাস্তব গ্যাস সমীকরণটা কি হবে, মানে Na² Nb² এগুলো আসে তো। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 7 গ্রাম নাইট্রোজেন গ্যাসের মোট গতিশক্তি হিসাব করো। 7 গ্রাম নাইট্রোজেন, নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 28, তাই না? তাহলে আবারও আসবে 3/2 ইন্টু এনআরটি। এন এর মান হচ্ছে 7/28, আর এর মান 8.314। টেম্পারেচার 30 ডিগ্রি, তো তাহলে আমার 303 কেলভিন। এখান থেকে ক্যালকুলেট করবা, যা আসবে আসবে। আহ, এটার উত্তর আসে হচ্ছে 944.68। ওকে, এখানে একটু ঝামেলা আছে আসলে। দাঁড়াও, আমি বলতেছি, দাঁড়াও তো একটু। 3 × 7 × 8.314 3/2 × 28, 944.67। এখন এইটাই যদি আমি 5 দিয়ে করি, তাহলে 1574। না, তাও মিলতেছে না। দরকার নেই, এটা আসলে সঠিক উত্তর নাই, এটাই সঠিক উত্তর। এসটিপিতে 2 মোল আদর্শ গ্যাসের জন্য গতিশক্তি কত হবে? ওই যে 3/2 এনআরটি, আর এর মান 8.314 এসটিপি, তাহলে 273। ক্যালকুলেট করবা, যা আসবে আসবে। এত জল। এরপরে কি, 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি গ্রাম হিলিয়াম গ্যাসের গতিশক্তি প্রতি গ্রাম অণু বলে দিছে। তাহলে প্রতি গ্রাম অণু বলতে আসলে একটার জন্য বুঝাইতেছে, একের জন্য এন এর মান 1। ঠিক আছে, তাহলে 3/2 এনআরটি বসাবা। 3/2 ইন্টু 1, 8.314। আর টি বসাবা 15 ডিগ্রি, তো তাহলে 273 প্লাস 15, 288 আসে না? না কত? হুম, 288। ক্যালকুলেশন করবো আমরা। ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে তোমার 35,8,9, 35,8,9.92। এটা এটা ক্যালকুলেশন করে নাও। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটাও সেম। এন ইকুয়াল টু 1 ধরবা।
n ইকুয়াল টু 1 ধরে 3/2 ইন্টু 1, 8.314 ইন্টু টি এর মান হচ্ছে কত, 30 ডিগ্রি, তো তাহলে 303 কেলভিন। ক্যালকুলেশন করবা, আনসার আসবে হচ্ছে 3772 হয়। এরপরে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 গ্রাম নাইট্রোজেনের, এগুলো আর কি করবো, 3/2 NRT, 3/2 NRT, তাহলে 3/2 এর মান হচ্ছে 2 গ্রাম বাই নাইট্রোজেন, তো তাহলে 28 ইন্টু 8, 8.314, 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে আসছে 300, ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 267। হিলিয়াম গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রা, হিলিয়াম গ্যাস এক পরমাণু গ্যাস, স্বাধীনতার মাত্রা 3। একটু কনফিউজিং টপিক। দ্বি পরমাণু গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রা হয় 5টি। 6 স্বাধীনতার মাত্রা সম্পন্ন গ্যাসের অণুর মোট গতিশক্তি হবে, এখানে একটা সমস্যা আছে, ওই যে প্রত্যেকটা স্বাধীনতার মাত্রায় থাকে হাফ কেটি করে। এইটা ধরতে গেলে কিছু কোশ্চেনের উত্তর আমাদের সিলেবাস অনুযায়ী ভুল হয়েছে। প্রতিটা স্বাধীনতার মাত্রায় থাকে, ঠিক আছে, তাহলে সবগুলো থাকবে 6 গুণন হাফ কেটি ইকুয়াল টু 3 কেটি। এরপর আদর্শ গ্যাসের জন্য প্রতিটি অণুর স্বাধীনতার মাত্রা ওই যে আমরা 3 ধরে নেই, ঠিক আছে, আদর্শ গ্যাসের জন্য, এই জন্য 3/2 কেটি করি। নাইট্রোজেন গ্যাসের জন্য ওই যে প্রকৃতপক্ষে হয় কত, 5, কারণ এটা কি দ্বিপরমাণু, ডাই অ্যাটমিক। সিও, কার্বন মনোঅক্সাইড, দ্বিপরমাণু গ্যাস 5টা। অক্সিজেন গ্যাসের প্রতিটি অণুর গড় গতিশক্তি, এখন ওই যে অক্সিজেনের ক্ষেত্রে হিসাব করতে গেলে কত, অক্সিজেন কি দ্বিপরমাণু গ্যাস, তার জন্য আসবে 5 ডিগ্রি অফ ফ্রিডম। ডি ওয়েভ বলি আমরা এটাকে। হ্যাঁ। অক্সিজেন গ্যাসের জন্য প্রতিটার এই যে গড় গতিশক্তি 5/2 RT, 5/2 কেটি কেটি। এই 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 যে এই ভুলগুলো করা যাবে না, 5/2 কেটি করে হবে। আরেকটা কি আমি RT লিখছি নাকি আবার, হাই হাই, কেটি না, ঠিক আছে। দ্বিপরমাণু গ্যাসের মোট গতিশক্তি সমান ওই যে দ্বিপরমাণু গ্যাসের স্বাধীনতার মাত্রা 5 করে, এই জন্য 5/2 কেটি। টি তাপমাত্রা আদর্শ গ্যাসের ক্ষেত্রে একটি অণুর গড় গতিশক্তি, আদর্শ গ্যাসের ক্ষেত্রে ওই যে 3 ধরি যে, এই জন্য 3/2 কেটি প্রত্যেকটা অণুর জন্য, ঠিক আছে। এবার আসতেছি, জলীয় বাষ্পের ক্ষেত্রে কোনটা সঠিক, জলীয় বাষ্প শুষ্ক বায়ু অপেক্ষা হালকা, ইয়েস, ঘ নম্বরটা। জলীয় বাষ্পের পরিমাণের উপর কোনো স্থানে আবহাওয়া নির্ভর করে না, অবশ্যই করে। জলীয় বাষ্প যখন বেশি হবে তখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং ঘাম আবার কম শুকাবে। আবার কুয়াশা সৃষ্টির জন্য জলীয় বাষ্প দায়ী না, অবশ্যই। কুয়াশা কেন সৃষ্টি হয়, যে ওই জায়গার বায়ুটা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত থাকে, অনেক বেশি পরিমাণ। জলীয় বাষ্পের ঘনত্ব শুষ্ক বায়ুর ঘনত্ব হচ্ছে বেশি না, জলীয় বাষ্প হালকা হয়। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের ঘনীভবনের জন্য নিচের কোনটি সংঘটিত হয় না, শিশির, কুয়াশা, ঝড়, বৃষ্টি, কি হয় না, শিশির। শিশির হয়, কারণ বলছি ওটা পানির কণা, কুয়াশা, কুয়াশা পড়ে, কুয়াশা থেকেই তো, কুয়াশা গুলাই তো ওই যে জলীয় বাষ্প, আমরা বলি কি ভেপার, ভেপার গুলা ওগুলা তো যখন কোনো কিছু সংস্পর্শে আসে, ওই যে ঘাস টাস, ওইগুলো শিশির হিসেবে পড়ে। আর বৃষ্টি তো হয়ই, তাহলে জলীয় বাষ্পের ঘনীভবনের জন্য কোনটা তৈরি হয় না, ঝড়। না, ঠিক আছে। জলীয় বাষ্প ঘনীভবন হচ্ছে ওই যে বেশি পরিমাণে এক জায়গায় এক জায়গায় অনেকগুলো চলে আসতেছে, একবারে এরকম ডেন্সার হয়ে যাচ্ছে, ডেন্সার ডেন্সার ডেন্সার, ডেন্সার মানে ঘনত্ব বাড়তেছে তার, ঘনীভূত হচ্ছে একসাথে তারা, কি বলবো, এক্সাগ্রেট করতেছে আমরা তাদেরকে।
মেঘমুক্ত দিনে দুপুরের আগেই শিশির তিরোহিত হয় কেন? মেঘমুক্ত দিনে কেন হয়? তাপমাত্রা বৃদ্ধিতে বায়ু অসম্পৃক্ত হয়ে যায়। তাপমাত্রা যত বাড়তেছে, আয়তন ঘনত্ব তত কমতেছে। ঘনত্ব যখন কমতেছে তখন কি বায়ুগুলো হালকা হয়ে উপরে উঠে যাইতেছে, ঠিক আছে? আর উপরে যখন উঠে যাচ্ছে তখন একটা জায়গা অসম্পৃক্ত হয়ে যাচ্ছে। এইখানে অসম্পৃক্ততা কাকে বলে আসলে? এই জায়গায় মনে করো এটা আমার মানি ব্যাগ, আমি মানি ব্যাগে 10 টাকা রাখতে পারি। আমার মানি ব্যাগটাই মনে করো একদম খুবই একদম ছিঁড়ে টিড়ে সাইজ হয়ে গেছে, আমি ওকে 10 টাকার বেশি রাখতেই পারি না। 10 টাকার বেশি রাখলে ও মনে করো ছিঁড়ে পড়ে যাবে। অথবা 10টা কয়েন রাখতে পারি, ইয়েস কয়েন দিয়ে বুঝলে ভালো হয়। 10টা কয়েন রাখতে পারো। আমি 10টা কয়েন নিয়ে রেখে দিছি, 1 2 3 4 5 6 7 8 9 10। ও এর বেশি ধারণ করতে পারবে না, এই অবস্থাটাই হচ্ছে তার সম্পৃক্ত অবস্থা। সম্পৃক্ত আর অসম্পৃক্ত অবস্থা কোনটা? এই জায়গায় যদি আমি এখন 2টা রাখি, 3টা রাখি, 4টা রাখি, 5টা রাখি, 6টা রাখি, 7টা রাখি, আরো 3টা ধরতে পারবে, এইটাই হচ্ছে অসম্পৃক্ত অবস্থা। তো বায়ু ধরতে পারে মনে করো তখন ওই জায়গায় 100টা কণা, তার এখন 97টা কণা উঠে 97টা কণা আছে, তাহলে কি হবে? অতিরিক্ত পানি যেগুলো আছে সেগুলো তাড়াতাড়ি আবার শুকায় যাবে। শুকায় ওইখানে আবার পূরণ করবে জায়গাটা, আবার ওইটা হালকা হালকা হইতে হইতে উপরে উঠে যাবে, তীব্র গরম যেহেতু। Okay? তীব্র গরম না, সরি, তখন রোদটা পাবে। তীব্র গরম না, সরি, এটা একটা মিস ইনফরমেশন দিছি। কি হচ্ছে, জায়গাটা গরম হয়ে যাচ্ছে। জায়গাটা যখন দুপুর হওয়ার আগেই কেন? কারণ দুপুরের তাপমাত্রায় বৃদ্ধিতে বায়ু অসম্পৃক্ত হয়ে যায়, ফলে আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণটা হ্রাস পেয়ে যায়, আর জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা তখন বৃদ্ধি পায়। ওই যে বললাম, ধারণ ক্ষমতা একটা তিনটা, তিনটা বর্তমানে আছে। তারপর যখন আরোটা উড়ে চলে যাবে তখন হয়ে যাবে 4টা। এরকম করে বৃদ্ধি পাচ্ছে বলে বাষ্পায়নের হার বৃদ্ধি পায়। বাষ্পায়ন মানে কি? ওই যে জলীয় বাষ্পগুলো, সরি, পানির কণাগুলো যেগুলো লেগে আছে এগুলো বাষ্প হয়ে উড়ে যাওয়া, এটাই তো বাষ্পায়ন, ঠিক না? বাষ্পায়নের হার বৃদ্ধি পায় না, এটা বৃদ্ধি পায়। তবে উত্তরটা ভুল, খ। তাপমাত্রা বৃদ্ধিতে বায়ু অসম্পৃক্ত হয়, ইয়েস। আর্দ্রতা বৃদ্ধি পায় না, দিনের আলো তীব্রতা বৃদ্ধি পায়, এরকম। শিশির হচ্ছে কি? পানির ফোঁটা। তারপর বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কে উপনীত হলে বাষ্পায়ন কি হবে? বায়ুর তাপমাত্রা তখন আটকে যাবে শিশিরাঙ্ক, আর তখন আর বাষ্পায়ন হবে না। শিশিরাঙ্কে পৌঁছে গেছে মানে কি? শিশিরাঙ্ক মানে হচ্ছে যেই তাপমাত্রায়, এমন একটা তাপমাত্রা যেই তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্প দ্বারা, উপস্থিত যতটুকু জলীয় বাষ্প আছে ততটাই দ্বারা সম্পৃক্ত হয়ে গেছে, তারপর আর বাষ্পায়ন হবে? হবে না তো। শিশিরাঙ্ক বলতে বোঝায় কি? একটা তাপমাত্রা। শিশিরাঙ্ক বলতে বোঝায় তাপমাত্রা। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হলে, আপেক্ষিক আর্দ্রতা কম, তাহলে আর্দ্রতা কাকে বলে? আর্দ্রতা মানে হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ। আপেক্ষিক আর্দ্রতা যত বেশি হবে বাষ্পায়ন তত কম হবে, আর আপেক্ষিক আর্দ্রতা যত কম হবে বাষ্পায়ন তত দ্রুত হবে। আপেক্ষিক আর্দ্রতা, এই যে বললাম জলীয় বাষ্পের পরিমাণ, এখন ওই যে বললাম 10টা কয়েন ধরতে পারো, ধরতে পারে আমার মানিব্যাগ, আমি রাখছি 9টা। ও কি আরেকটা কয়েন খুব সহজে ঢুকাইতে যাবে না, খুব ধীরে ধীরে আসবে। এটাই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে কি হবে? অতিরিক্ত পানির কণা আর বাষ্পায়িত হবে না। আর যদি আপেক্ষিক আর্দ্রতা অনেক কম হয়, যে 10টা কয়েন এখন আছে, 10টা কয়েন ধরতে পারি, রাখছি হচ্ছে একটা কয়েন, আর 9টা যাইতে পারবে না, ওরা কি তত্তর করে চলে যাবে। ওইটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা যদি কম হয় তাহলে বাষ্পায়ন দ্রুত গতিতে হবে। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হলে বাষ্পায়ন দ্রুত গতিতে। বায়ুর প্রতি একক আয়তনে জলীয় বাষ্পের ভরকে কি বলে? বলো। এটাই তো আসলে পরম আর্দ্রতা, যে একক একক আয়তনে উপস্থিত জলীয় বাষ্পের ভর। আর আপেক্ষিক আর্দ্রতা কোনটা? যে কতটা ধরতে পারে আর কতটা ধরে আছে, এই দুটার অনুপাত, ওইটাই আপেক্ষিক। তাহলে ঘনত্ব উপস্থিত জলীয় বাষ্পের ভরকে একক আয়তনে উপস্থিত, উপস্থিত যেটা আছে এটা হইতেছে পরম আর্দ্রতা। সিক্ত ও শুষ্ক বাল্ব হাইগ্রোমিটারে শুষ্ক ও শুষ্ক বাল্বের তাপমাত্রার পার্থক্য কম যদি প্রদর্শন করে, কম প্রদর্শন করলে কি হবে? আপেক্ষিক আর্দ্রতা তখন বেশি। আপেক্ষিক আর্দ্রতা তখন বেশি, মানে ডিস্টেন্সটা কম তাদের মধ্যে, তখন আপেক্ষিক আর্দ্রতা বেশি হবে। শুষ্ক ও আর্দ্র বাল্ব হাইগ্রোমিটারের সাহায্যে আবহাওয়া পূর্বাভাসের জন্য নিচের নিচের কোনটি সঠিক? থার্মোমিটার দুটির পার্থক্য না থাকলে বাতাস সম্পৃক্ত আছে, ইয়েস। একটু আগে পড়ে আসলাম যে আর্দ্রতা তখন বেশি যদি পার্থক্য কম হয়, আর পার্থক্য যদি একদমই না থাকে তাহলে কি? যতটা
বায়ু যতটা জলীয় বাষ্প আমার দরকার বায়ুকে সম্পৃক্ত করতে ততটাই আছে। আর সেইটা মানেই হচ্ছে তাপমাত্রার পার্থক্য যদি একদমই না থাকে তাহলে সম্পৃক্ত আছে, ওইটাই বুঝছে। পার্থক্য কম হলে আবহাওয়া শুষ্ক হবে না, আবহাওয়া আর্দ্র থাকবে, মানে পানির পরিমাণ বেশি হবে। ধীরে ধীরে কমতে থাকলে এগুলো না। যদি হাইগ্রোমিটারে সিক্ত ও শুষ্ক বাল্বের মধ্যে তাপমাত্রার পার্থক্য কম প্রদর্শন করে তাহলে কি হবে? আপেক্ষিক আর্দ্রতা বেশি হবে। কোনো স্থানে সিক্ত বা তাপমাত্রা সমান হলে আপেক্ষিক আর্দ্রতার মান 100%। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে, জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে কি হয়? বায়ুর ঘনত্ব বাড়ে, কারণ জলীয় বাষ্প বায়ুর চেয়ে হালকা হয়। নির্দিষ্ট বা নির্দিষ্ট কি সম্পর্ক থাকে? অলওয়েজই এফটা লেস দেন ইকুয়াল টু বড় এফ। মানে আপেক্ষিক যে বাষ্পচাপটা যে হবে, এই বাষ্পচাপটা কখনোই ওর চেয়ে বড় হইতে পারে না। বর্তমানে অসম্পৃক্ত যেটা আছে, অসম্পৃক্ত সবসময় সম্পৃক্ত হচ্ছে কমই হবে, অথবা ম্যাক্সিমাম সমান হইতে পারে। কখন সমান হবে? যখন যখন আপেক্ষিক আর্দ্রতা হয়ে যাবে 100%, রিলেটিভ হিউমিডিটি। সম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে বয়েলের সূত্র মেনে চলে না। সম্পৃক্ত বাষ্প কোনোটাই মেনে চলে না, অসম্পৃক্ত বাষ্প সব মেনে চলে। অসম্পৃক্ত বাষ্প মেনে চলে চার্লসের সূত্র, বয়েলের সূত্র, বয়েল ও চার্লসের সূত্র, এই নেই। বাষ্পের আয়তন বনাম অসম্পৃক্ত বাষ্পচাপ, পিভি গ্রাফটা সম্পৃক্ত অসম্পৃক্ত এরকম। সম্পৃক্ত বাষ্পচাপের ক্ষেত্রে সমান হয়ে থাকে প্রেসার, একটা নির্দিষ্ট পরিমাণ প্রেসার দেয়, তারপরে গিয়ে কমে যায় অসম্পৃক্ত যখন থাকে। গ্যাসের গতিতত্ত্ব অনুসারে নিচের কোন বিবৃতি অসঙ্গতিপূর্ণ? এই ধরনের প্রশ্নগুলো কনফিউজিং বেশ। নিউটনের সূত্র মেনে চলে না, এরা নিউটনের সূত্র মানে না। সুপ্ত তাপমাত্রা যন্ত্রের দুটি তাপমাত্রা হঠাৎ কমে গেলে কোনটি বোঝায়? ঝড় হতে পারে। এটার অপশন ভুল আছে। এখানকার অপশন গুলো মিস্টেক। প্রতি একক আয়তনে জলীয় বাষ্পের ভরকে পরমাদ্রতা। যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, শিশিরাঙ্ক অলরেডি বলে আসছি। শিশিরাঙ্ক বলতে বুঝি একটা তাপমাত্রা। নিচের কোন বক্তব্যগুলোর মধ্যে সম্পৃক্ত বাষ্প বলা চর্চা না? অসম্পৃক্ত বাষ্প শুধুমাত্র আবদ্ধ স্থান তৈরি করা সম্ভব হয় না। আপেক্ষিক আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকলে বাষ্পায়ন দ্রুত হয় না। শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ আর বায়ুর তাপমাত্রা অসম্পৃক্ত বাষ্প সমান, ইয়েস। আর এই দুইটার অনুপাতটাই শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ যেটা হয়। শিশিরাঙ্ক মানে কি? বায়ুতে অসম্পৃক্ত, বায়ুর তাপমাত্রা মানে হচ্ছে মনে করো 10 ডিগ্রি সেলসিয়াস। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই জায়গায় কণা আছে তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এই ছয়টা দিয়ে সেটা অসম্পৃক্ত অবস্থায় আছে। এখন বায়ুর তাপমাত্রা কমাইতে কমাইতে একটা নির্দিষ্ট টেম্পারেচার 20 ডিগ্রিতে নিয়ে আসলাম, এখন 20 ডিগ্রিতে এর বায়ুর ধারণ ক্ষমতাও কমে যাবে, ওইটা তখন 10 ডিগ্রিতে সম্পৃক্ত হয়ে গেছে। ঠিক আছে, সরি, 20 ডিগ্রিতে এই ছয়টা দিয়ে সম্পৃক্ত হয়ে গেছে, তো এই দুইটা ইকুয়াল হবে না যে বাষ্পচাপটা। ওই জন্য বলি যে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ যেটা হয় আর বায়ুর তাপমাত্রা অসম্পৃক্তটা সেটাই হয়। গ্লেইসারের উৎপাদকের সমীকরণ, এই যে এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে থিটা 1 মাইনাস থিটা, থিটা 1 মাইনাস থিটা ইকুয়াল টু জি ইন্টু থিটা 1 মাইনাস থিটা 2 হয়ে গেল। এই যে গ নম্বরটা। একটি স্থানে কোন স্থানে সম্পৃক্ত বাষ্পচাপ আপেক্ষিক আর্দ্রতা বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ কত? করো, ক্যালকুলেশন করা যায় তো। আপেক্ষিক আর্দ্রতা 70%, মানে 0.75। বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত এটাই থাকবে উপরে, এটা ধরলাম এক্স। আর শিশিরাঙ্কে সম্পৃক্ত হচ্ছে 10.52, দুটা গুণ করে দিব, তাহলে আসবে হচ্ছে 7 পয়েন্ট সামথিং। এটাই খ উত্তর, অ্যাপ্রক্সিমেট আনসারটা নিচ্ছি আমি।
বায়ুর তাপমাত্রা ওহো, বায়ুর তাপমাত্রা সম্পৃক্তটাকে উপরে রাখতে হয়, মিস্টেক মিস্টেক মিস্টেক। অসম্পৃক্তটা উপরে। দাঁড়াও সূত্রটা লিখি পুরো। আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড হচ্ছে তো? রিলেটিভ হিউমিডিটি, এটা ইকুয়াল টু হয়। কখনো কখনো ভর দিয়েও লেখা হয় এটাকে, লিখে দিচ্ছি পরে। আর আর বায়ুর তাপমাত্রায় যেটা অসম্পৃক্ত থাকে, শিশিরাঙ্কে সেটাই সম্পৃক্ত হয়ে যায়। বায়ু বা শিশিরাঙ্কে যেটা হয়ে যায় সম্পৃক্ত, সেটাই হচ্ছে এই যে বায়ুর তাপমাত্রা অসম্পৃক্ত, আর নিচেরটা সেম থাকে। বায়ুর তাপমাত্রায় অসম্পৃক্ত, না সম্পৃক্ত। সম্পৃক্ত এইগুলোকে সাথে 100% করে দিই আমরা। আমরা এগুলো পার্সেন্টেজে বের করি। বুঝছেন? এখন ঘটনা হইতেছে এই দুইটা জিনিসই ভর দিয়ে অনেক সময় ট্রান্সফর্ম করা হয়। কখনো কখনো এই চাপটাকে বলে দেওয়া হয় ভর, এই চাপটাকে বলে দেওয়া হয় ভর। তখন ওগুলা দিয়ে অঙ্ক করবো। তো হিসাব করে এখান থেকে, এখানে আছে 75% ইকুয়াল টু হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত, এটা হবে উপরে, বাই বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত, এটা এক্স বলবো। তাহলে এক্স ইকুয়াল টু 10.52 ডিভাইড বাই 75%, তো তার মানে 0.7, অবভিয়াসলি এটা 10-এর চেয়ে বড়ই আসবে। 14.027 মিলিমিটার প্রেশার। কোন স্থানে আপেক্ষিক আর্দ্রতা 80%, দ্যাট মিনস 0.8। সম্পৃক্ত, শিশিরাঙ্কে সম্পৃক্ত 10.52, আর অসম্পৃক্তটা চাইছে ওই যে 14, এটা আবার 8 আছে, ওকে। এক্স ইকুয়াল টু 10.52 ডিভাইড বাই 0.8, ক্যালকুলেট করে দেখি। এটা আসবে 13.15। এইচজিপি মানে হচ্ছে এইচজি প্রেশার, মার্কারি প্রেশার। ওকে, কতগুলো আছে? আর বেশি নেই। শুষ্ক ও সিক্ত বাল্ব হাইগ্রোমিটারের তাপমাত্রার পার্থক্য হঠাৎ কমতে থাকলে কি বুঝতে হবে? বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ হঠাৎ বেড়ে গেছে, পার্থক্য কমতেছে, তার মানে জলীয় বাষ্প বেড়ে যাচ্ছে। আর জলীয় বাষ্প বেড়ে গেলে কি হয়? আবহাওয়া শুষ্ক থাকবে? অবশ্যই না। প্রবল ঝড় বৃষ্টি হঠাৎ করে যখন জলীয় বাষ্প বেড়ে যায়, তার মানে কি সমুদ্র সমতল থেকে অনেক বেশি পরিমাণ জলীয় বাষ্প আমাদের নর্মাল এরিয়ায় ভেসে আসতেছে, তাই না?
ওই সময় হবে ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় হয়। তাপমাত্রা বাড়লে কোনো নির্দিষ্ট ভরের আয়তন বৃদ্ধি পায়, ঘনত্ব বৃদ্ধি পায়। তাপমাত্রা বাড়লে আয়তন বৃদ্ধি পাবে, ঘনত্ব হ্রাস পায়। আয়তন আর ঘনত্ব পরস্পর ব্যস্তানুপাতিক, ভি প্রপোর্শনাল টু 1/ρ, এটা মনে রাখতে হবে। ঠিক আছে। আর সংঘর্ষ বৃদ্ধি পায়। তাপমাত্রা বাড়লে কি, এরা একটা, তাপমাত্রা বাড়লে এদের গতিশক্তি বাড়বে, ফলে সংঘর্ষ তো বৃদ্ধি পাবেই। খালি ঘনত্বটাই বৃদ্ধি পাবে না, ঘনত্ব হ্রাস পাবে। তাপমাত্রা বাড়লে ঘনত্ব হ্রাস পায়। তাহলে 1 আর 3। স্থির চাপে কোনো গ্যাসের তাপমাত্রা আয়তনের সাথে পি বিন্দুর তাপমাত্রা হচ্ছে, যেখানে আয়তন জিরো, এটাকে কি 0 ডিগ্রি কেলভিন, 0 কেলভিন পরম শূন্য তাপমাত্রা। এই দুইটা, 2 ও 3, 0 ডিগ্রি সেলসিয়াস না, 0 ডিগ্রি সেলসিয়াসে তার একটা তো আয়তন থাকেই। আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু হাফ MnC। এখানে মাইনাস গুলো ভুলে উঠছে নাকি? মাইনাস গুলো ভুল উঠছে, এখানে আসলে সঠিক উত্তর নেই। সমীকরণগুলো যদি আমরা এক পলকে দেখে আসতে থাকি, একবারে রিক্যাপও হয়ে যাবে। পিভি ইকুয়াল টু অবভিয়াসলি NRT, এটা একটা। তারপরে হচ্ছে পিভি ইকুয়াল টু 1/3 MnC²। এম মানে হচ্ছে ভর, এন মানে হচ্ছে সংখ্যা, C²। পি ইকুয়াল টু 1/3 ρC²। ক্লাসটা আমাকে হয়তো শেষ করে দিতে হবে, এই জুমে আরেকটা মিটিং আছে। এই ক্লাসের পরের পার্টগুলো তোমরা নিজেরাই পেরে যাবে, খুব একটা সমস্যা হবে না। আই গেস আমি PDF তোমাদেরকে দিয়ে দিব, এগুলো দেখে তোমরা সবগুলো সূত্র এবং MCQ গুলো তোমাদের টেস্ট পেপার থেকে হালকা জাস্ট একবার চোখ বুলায় নিও, তাহলেই আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে। তো এইটাকে আরেক ভালোভাবে লিখে দেই। ইকুয়াল টু হচ্ছে কাইনেটিক এনার্জি, কে ইকুয়াল টু 3/2 PV। তারপর কে ইকুয়াল টু 3/2 RT। এগুলো 1 মোলের জন্য দুইটাই। আর এটাকে বলি আমরা এভারেজ, প্রতিটা অণুর জন্য। এগুলো ভোলা যাবে না। 3/2 KT, এই জিনিসটা কার? 1 মোল। এটাও কার? 1 মোল। আর এটা হচ্ছে একটি পরমাণু, একটি পরমাণু। ঠিক আছে। তো এরপরে বেশ কিছু কোশ্চেন ছিল, বাট আসলে যে বললাম যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুর চাপ বাড়ে। হ্যাঁ, বায়ুর চাপ বাড়ে না, সরি, বায়ুর ঘনত্ব কমে আর জলীয় বাষ্পের চাপ বাড়ে। হ্যাঁ, 2 ও 3। 10 লিটার অণুতে মানে এগুলো আসলে পড়াটা একটু টাফ হয়ে যাইতেছে। যাক, এরপরে ক্লাস আছে, তো এটা হয়তো বা নেক্সট কোনো দিন হয়তো আমি দিয়ে দিব, অথবা সলিউশন করে PDF টাতে সবগুলো পেয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে একটু। PDF টা আমি ক্লাস শেষেই দিয়ে দিব। যাই হোক, সবাইকে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। তো এই প্রবলেমগুলো তোমরা স্লাইডে পেয়ে যাবা, টেনশন করার কোনো কারণ নাই। তো ততক্ষণ পর্যন্ত হ্যাপি লার্নিং। ওকে। এগুলো একদম ইজি ইজি, এর আগের গুলোই পড়ে আসছি, এগুলো নিয়ে আসলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। এই যে এই কয়েকটাই আছে আর। ঠিক আছে। তো এগুলো তোমাদেরকে আমি স্লাইডে সলিউশন করে দিয়ে দিচ্ছি। ওকে, ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকো সবাই, আর পরীক্ষা ভালোভাবে দিও। বেস্ট অফ লাক।